বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ আল মুর্শিদ বলছিলাম। আমরা দেশের খুব ক্রিটিক্যাল মুহূর্তে অবস্থান করছি। এ সময়ে অন্তর্বর্তী সরকার অনেক সিদ্ধান্ত তারা খুব সফলতার সহিত নিতে পারছে না। জিনিসপত্রের দামের সিন্ডিকেট, পুলিশকে পুনর্গঠন করা, দেশের অর্থনীতির যে অংশটা লোপাট হয়ে গিয়েছে সেটাকে ফেরত আনা, এগুলোকে কি সরকার খুবই হালকাভাবে নিচ্ছে এবং যারা অপরাধ করেছে তাদের বিচার সম্পন্ন করা। এখন আমি যদি একটা একটা করে বলি, সমন্বয়কদের কথা যদি বলি, দেখেন, হাসনাত, হান্নান মাসুদ, আরিফ এবং মাহিন সরকার, এই চারজন যারা টিভিতে কথা বলতে আসেন, এই চারজনের বচনভঙ্গি, তাদের আচরণ মুরব্বীদের প্রতি একটা বেয়াদব সুলভ আচরণ। আপনারা চারজন নিজেদের কি বিনয়ী করে তুলুন, আপনাদেরকে মানুষ সম্মান করবে। আপনারা যে ভাষায় অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেন, রাজনৈতিক বক্তব্য অবশ্যই দিবেন, কিন্তু ভাষাটা যেন বেয়াদবি না হয়। ভবিষ্যতে আপনারাও সিনিয়র হবেন, পলিটিশিয়ান হবেন, সিনিয়র পলিটিশিয়ান, তখন দেখবেন এই ধরনের ফ্যাসিস্ট আবারও তৈরি হবে। কারণ আমাদের যেহেতু ঘুষ বন্ধ হবে না, ফ্যাসিস্ট আসাও বন্ধ হবে না। তখন আন্দোলন করে আবার সরকারের পতন হবে। তখন তারাও বলবে আমরা কি আরেক প্রোক্লেমেশন চাই। তখন আপনাদেরকে বলবে যে আপনারা বেয়াদব ছিলেন, এই জন্য কি আপনাদের কোনো আন্দোলনের পরবর্তী যে সংস্কারগুলো আপনারা করে যেতে পারেন নাই। সো আপনারা কথা বলার সময় বেয়াদবি করবেন না, তাহলে আপনার পরবর্তী জেনারেশন আপনাদের সঙ্গে বেয়াদবি করবে। এখন সংস্কার একটা একটা করে যদি ধরি, ধরেন বিচার সংস্কারের আগে তো বিচার, ধরেন বিচারের ব্যাপারটা দেখেন। আসিফ নজরুল স্যার দেখতেছেন, ওনাকে আমি শ্রদ্ধা করি এবং এই বিচারটার ব্যাপারে উনি তো আর বিচার করবেন না, উনি প্রসিকিউশন নিয়োগ দিবেন, বিচারক নিয়োগ দিবেন। উনি নিয়োগ দিবেন না, অ্যাকচুয়ালি উনি ওনার পরামর্শে বা যারা জুডিশিয়ারিতে আছেন, এই সংশ্লিষ্ট কাজে যারা দক্ষ আছেন, তারা মিলে বিচারটা করবেন। এখন বিচারটা নিয়ে তাড়াহুড়ো করা যাবে না, আবার ডিলেও করা যাবে না। সো এখানে যেন কি অনেকটাই স্পষ্টতা থাকে। আপনারা কোর্ট থেকে কি জাতিসংঘ যেহেতু কি ক্রাইম রিপোর্ট একটা প্রকাশ করলো, এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে কি ওয়ারেন্ট জারি করবে, শুনানি শেষে করবে, ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, সব কিছুর পরে করবে। এখন ভারত হাসিনাকে ফেরত দেবে কি না তার উপরে ডিপেন্ড করতেছে হাসিনার বিচার আপনারা করতে পারবেন কি না। আমার মনে হয় না হাসিনার কোনো বিচার আপনারা করতে পারবেন, বা যারা বিদেশে চলে গেছে তাদের কোনো বিচার আপনারা করতে পারবেন। তবু কি বাংলাদেশে বিচারটা হয়ে যাক, যেন কি একসময় যদি কখনো ফেরত আসে যেন তাদের পানিশমেন্টটা হয়, বিচারটা হয়ে যাক। বর্তমানে যারা ধরা পড়ছে তারা তো অন্তত শাস্তি পাবে। এখন আসি দ্বিতীয় অর্থ বিদেশে পাচারের ব্যাপারে। বাংলাদেশে এই 5-10 হাজার লোক যারা অর্থ বিদেশে প্রেরণ করলো, বিদেশ থেকে অর্থ আনতে যে টাকা খরচ হবে সে পরিমাণ অর্থও আসবে না। তাইলে আপনারা
যেই 10,000 লোক বিদেশে টাকা পাচার করলো, তাদের ধরেন অ্যাসালম গ্রুপ, সে কত টাকা পাচার করছে সবাই জানে। এখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে যদি 2,000 কোটি টাকার সম্পদ থাকে, সেটা জব্দ করে কি বিক্রি করে দেন, টেকনিক্যালি এমনভাবে করেন যেন পরবর্তীতে কি কোনো গভর্নমেন্টই অ্যাসালমকে আর কি স্থাপিত বা তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার সুযোগ না থাকে। তেমনিভাবে আমি জানি যদ্দূর ওবায়দুল কাদেরের বাড়ি আছে উত্তরাতে 2টা 9 তলা বিল্ডিং, কি ওগুলো ক্রোক করে নেন, ক্রোক করে এমনভাবে সেল করেন যে গভর্নমেন্টের ঘরে টাকা চলে আসে। এই 10,000 লোকের কাছ থেকে যদি কি তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আপনারা নিয়ে নিতে পারেন কোর্টের মাধ্যমে রায় নিয়ে, তাহলে এইটা কি তারা আর নিতে পারবে না। দেশের লোকজন হয়তো বাইরে থেকে ডলার আসবে না, কিন্তু বাংলাদেশের যে টাকাগুলো চলে গেছিলো তার কি 40% বাংলাদেশ থেকে রিকভারি করা সম্ভব। সেটা করেন আপনারা, সেটা করলেও তো আমাদের কি আর্থিকভাবে অন্তত সরকার লাভবান হয়। এটা না করে সরকার কি 100 পণ্যের উপরে ভ্যাট দিয়ে মানুষের উপরে বোঝা চাপাইয়া দিলেন। এখন আসেন পুলিশ সংস্কার। আমি বলছি এর আগেও যে সমস্ত পুলিশ অপরাধী 1 মাস সময় নিয়ে তাদের কি তালিকা করে তাদেরকে বরখাস্ত করে জেলে ঢুকাইয়া দেন, আর বাকিদেরকে বলে দেন কি যে আর পুলিশের বিরুদ্ধে কোনো অপারেশন চালানো হবে না, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। তো পুলিশ নিশ্চিন্তে কাজ করবে, এই হয়ে গেল পুলিশের ডিসিশন। এখন আসেন আমলাদের মধ্যেও যারা কি বেশি কালপিট ছিল তাদেরকেও ধরেন, যে কটারে ধরে ফেলেন 1 মাসের মধ্যে, বাকিদেরকে কি অন্তত মুখে বলে দেন ক্লিন চেক না ঠিক যে আপনারা কি সরকারি কর্মকর্তা, আপনারা কি ভয় পাবেন না, নির্ভয়ে কাজ করুন এবং কোনো বায়াস হয়ে না, দেশপ্রীতি দেশকে ভালোবেসে কাজ করুন। যা হয়েছে হাসিনা সরকার 17 বছরে দেশকে যতটুকু ডুবাইয়া দিয়ে গেছে, সেখান থেকে আমরা অর্থনৈতিকভাবে দেশকে কিভাবে এগিয়ে নিতে পারি সেভাবে কাজ করুন। এই গেল কি আমলাদের সংস্কার। বিচার বিভাগ কমিটি গঠন করুন। ডক্টর ইউনূস স্যারের কথা বলতে পারি, বিচারপতিদেরকে নিয়ে বসুন, কিভাবে তারা সৎভাবে বিচার করবে। অসৎ বিচারক যেন না নিয়োগ হয়, অসৎ বিচারক যেন না থাকে। বিচারপতিদের মধ্যে যারা কি আওয়ামী লীগের আমলে কি অন্যায়ভাবে মানুষকে কি রায় দিচ্ছে, তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসেন। আপনারা প্রত্যেকটা সেক্টর ভাগ করে করে কাজ করেন, তাহলেই ভালো কিছু আশা করা যাবে। এখন জাতীয় নাগরিক পার্টি এর যে 4 জন বেয়াদবের কথা বললাম, হাসনাত, তারপরে আপনার হান্নান মাসুদ, তারপরে মাহিন সরকার, আরিফ, আপনারা কথা বলার সময় আপনারা বিজয় আনছেন, আপনারা বীর সৈনিক, কিন্তু আপনারা কথা বলার সময় মুরব্বীদেরকে সম্মান দিন, তাহলে পরবর্তী জেনারেশন আপনাদেরকে সম্মান দিবে না। আর আপনারা এত সংস্কারের কথা বলতেছেন, আমি বলি, আমি যে সংস্কারগুলো বললাম, নির্বাচন কমিশন সংস্কারটা বেশি জরুরি, আর এই যে বাকি 4টা বললাম, এগুলো করার পরে 1000 সংস্কার করেন আপনারা, কোনো লাভ হবে না। দেশে আবারও ফ্যাসিস্ট আসবে যদি কি সরকারি কর্মকর্তারা ঘুষ খাওয়া বন্ধ না করে। এই একটা সংস্কার আপনারা যেহেতু সুযোগ পাইছেন, নাগরিক পার্টি বলেন, সমন্বয়ক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবার উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা ঘুষ খাবে তাদের বিরুদ্ধে একটা শক্ত আইন করেন। আমি বলছিলাম কি, যদি কেউ ঘুষ খায় ধরা পড়ে, তার হাতের আঙ্গুলের 1 গিরা কেটে নিন, এই আইন করেন। আমারটাই করতে হবে তা নয়, আপনারা এমন একটা শক্ত আইন করেন যে মানুষ ঘুষ খাইতে ভয় পাবে, অথবা ঘুষ খাইলে সামাজিকভাবে কি নিগৃহীত হবে, সমাজে বলবে ওই যে ঘুষখোরের ছেলে যায়, ওই যে ঘুষখোরের মেয়ে যায়। এই ধরনের সামাজিক কি
একটা স্লোগান তৈরি করেন যে ঘুষ কত খারাপ, ঘুষটাকে কি খারাপ হিসাবে চিহ্নিত করেন। এখন তো ঘুষ খেয়ে মার্সিডিজ দিয়ে চলে, 2 কেজি আঙ্গুর নিয়ে ঘরে যায়, তাদের কি, তাদের কাছে তো ঘুষ কি মনে হয় যে কি এটা হলো কি উপহার, উপঢৌকন। ঘুষে যারা উপঢৌকন হিসেবে নিয়ে যায় এদের চাকরি থাকা উচিত, আপনারাই বলুন। আমার তো মনে হয় না। আপনারা চেষ্টা করেন, এই একটা সংস্কার করে আপনারা চলে যান। 24-এর যারা সৈনিক তাদেরকে কি বাংলাদেশ মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে, কখনো ভুলবে না। দেশ হবে মালয়েশিয়া, দেশ হবে সিঙ্গাপুর অথবা তার চেয়ে উন্নত কোনো দেশ। আমরা আমাদের শ্রমশক্তিকে কাজে লাগাবো, আমরা আমাদের 1 ইঞ্চি জমিও খালি রাখবো না, চাষাবাদ করব, আমাদের কৃষিকে উন্নত করব, আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার অনেক তৈরি করব, যাদেরকে আমরা বিদেশে পাঠাবো। আমাদের কি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিটেন্স আসবে এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা হবে কি বিশ্বের অন্যতম চিকিৎসা ব্যবস্থা, যেটা দেখে ইন্ডিয়া থেকে লোকজন আসবে বাংলাদেশে চিকিৎসা করতে। বাংলাদেশের লোকজন কেন যাবে? আমরা সেই ব্যবস্থা করি। তা না করে স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন যার নিজেরই স্বাস্থ্যের ঠিক নাই। এই হলো আমাদের দেশ। ধন্যবাদ, ভালো থাকবেন।